কি রে, স্কুলে জামা কাপড় পরে তৈরি হলি? এই গরমের মধ্যে তুই স্নান করবি না? প্রত্যেকদিন বাথরুমে যাস আর 1 মিনিটের মধ্যে গায়ে জল ঢেলে চলে আসিস। কি স্নান করিস বলতো তুই? গরমের মধ্যে এত কম স্নান করলে তো শরীর অসুস্থ হবে। কিছু অসুস্থ হবে না। আমি সোম থেকে শুক্রবার স্কুলে যাওয়ার সময় এরকম করেই স্নান করি, আর শনিবারে রবিবারে আমি বেশি বেশি করে জল দিয়ে স্নান করি। গরমকালে যদি প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা স্নান করি তাহলে তো আমার স্কুল মিস হয়ে যাবে। এই বলে রিঙ্কি তার মায়ের সঙ্গে তর্কাতর্কি করে স্কুল ড্রেস পরে স্কুলে চলে যায়। এভাবেই প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় রিঙ্কি 2 মগ জলে স্নান করে, আর শনিবার এবং রবিবারে সে বেশি বেশি করে জলে স্নান করে। কিন্তু স্কুলে যাওয়ার সময় এরকম কম জলে স্নান করার ফলে গরমের মধ্যে তার গায়ে গন্ধ হয়, তাই সে বেশি বেশি করে গায়ে পাউডার মাখে। পাউডার মেখে সে স্কুলে গেলে তার বান্ধবীরা রিঙ্কিকে খেপাতে শুরু করে। এই রিঙ্কি, এই গরমের মধ্যে তোর গা থেকে কি গন্ধ বেরোচ্ছে? নিশ্চয়ই তুই আজকে কম স্নান করেছিস, সেই জন্য বেশি বেশি পাউডার মেখেছিস। দেখ, বেশি বেশি পাউডার মাখার জন্য তোকে একেবারে সাদা ভূত মনে হচ্ছে। ফালতু কথা বলিস না তো। তোর কথা শুনে বাকি ছাত্রীরাও আমার উপরে হাসছে। আর তোকে কে বলেছে আমি কম জলে স্নান করেছি? এই গরমের মধ্যে কম জলে স্নান করলে আমি পাগল হয়ে যাব তো। আর তুই কি আমার বাথরুমে গিয়ে দেখেছিস আমি কম জলে স্নান করেছি নাকি বেশি জলে স্নান করেছি? প্রত্যেক বছর গরমকালে আমি বেশি বেশি করে পাউডার মাখি। আর তাছাড়া পাউডার মাখার সঙ্গে স্নান করার কি সম্পর্ক আছে? বাবা, কি একটা কথা বলেছি তাতে একেবারে খ্যাক করে উঠেছে। তোর সাথে দেখছি একটু ইয়ার্কিও করতে পারবো না। আমার তো মনে হয় আমি সত্যি কথাই বলেছি, তাই তোর এত গায়ে লেগেছে। শ্রবণার কথা শুনে বাকি ছাত্রীরা হো হো করে হেসে ওঠে। শ্রবণা আবার রিঙ্কির একেবারে বিপরীত। প্রত্যেকদিন শ্রবণা বাথরুমে ঢুকে গরমের মধ্যে 2 ঘন্টা ধরে স্নান করে, তাই তার প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। এক বান্ধবী গরমকালে স্নান করে না বললেই চলে, আর এক বান্ধবী গরমকাল পড়লেই স্নান ছাড়া অন্য কিছু বুঝতে চায় না। এভাবেই গরমের মধ্যে কিছুদিন কাটে। একদিন তাদের ক্লাসরুমে রত্না ম্যাডাম এসে বলেন, তোমাদের গরমের ছুটি পড়ার আগে আমরা তোমাদের মিড টার্মের একটা পরীক্ষা নিয়ে নেব, তাই ছাত্রীরা তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনা করে তৈরি হয়ে থেকো। রত্না ম্যাডাম নিজের ক্লাস নিয়ে চলে গেলে সকলে গরমের ছুটির আগে পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করতে শুরু করে। তাদের পরীক্ষা শুরু হবে তার ঠিক কিছুদিন আগে। এই জানিস রিঙ্কি, একটা ওয়াটার পার্কের জন্য আমি 10টা টিকিট ফ্রি পেয়েছি। 6টা টিকিট আমি আমার টিউশনের বান্ধবীদেরকে দিয়েছি, আর 4টে টিকিট আমার কাছে আছে। রিঙ্কি, তুই আমার সাথে চাইলে কিন্তু ওয়াটার পার্কে যেতে পারিস। তুই যাবি? বাবা, আজকে কোন দিকে সূর্য উঠলো রে যে তুই আমাকে গরমের মধ্যে ওয়াটার পার্কে নিয়ে যেতে চাইছিস? এমনি সময় তো তোর মতে আমি স্নান করি না বলে আমাকে তুই অনেক কথা শোনাস। আমি ওয়াটার পার্কে যাব না রে, কারণ সামনেই গরমের ছুটির আগে আমাদের পরীক্ষা আছে। আরে রাখ তো তোর পরীক্ষা, আমার কাছে যে ওয়াটার পার্কের ফ্রি টিকিট আছে। ওই ওয়াটার পার্কে এমনি সময় ঢুকতে গেলে 1000 টাকা চার্জ লাগে, আর এখন তো পুরো ফ্রিতে সমস্ত রাইড এনজয় করতে পারবি। তুই সুইমিং পুলে স্নান করতে পারবি, তাই এই সুযোগ কিন্তু ছাড়িস না। চল, তুই আর আমি আর আমাদের আরো 2 জন বান্ধবীকে নিয়ে ওয়াটার পার্কে গিয়ে মজা করে আসি। রিঙ্কি প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু শ্রবণা তাকে অনেক জোরাজুরি করলে শেষ পর্যন্ত রিঙ্কি ওয়াটার পার্কে যাওয়ার জন্য রাজি হয়। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস তাহলে আমি তোদের সঙ্গে ওয়াটার পার্কে যাব, কিন্তু কবে যাবি ঠিক করেছিস? তুই যদি একটা দিন বলিস তাহলে সেই বুঝে আমি বাড়িতে জানাবো। না রে, তুই এখন কিছু বাড়িতে বলতে যাস না, কারণ এই অফারটা মাত্র আর একদিনই বাকি আছে। আমরা ঠিক করেছি কালকেই যাব, কিন্তু কালকে আমাদের স্কুলে তো আবার পরীক্ষা আছে, সেই জন্য আমরা বাড়িতে কিছু জানাবো না। শ্রবণার মুখে এমন কথা শুনে রিঙ্কি খুবই চিন্তায় পড়ে, কারণ এরকম স্কুলের পরীক্ষায় না বসে ওয়াটার পার্কে গিয়ে আনন্দ করার বিষয়টা রিঙ্কির মোটেই পছন্দ হয় না। না রে, আমি যাব না, কারণ এরকম পরীক্ষা না দিয়ে ওয়াটার পার্কে যাওয়ার বিষয়টা যদি একবার মা জানতে পারে তাহলে কিন্তু ভীষণ রাগারাগি করবে। আর আমি এমনিতেও সুইমিং পুলে স্নান করা অতটাও পছন্দ করি না, তাই তোরা প্লিজ ঘুরে আয়, আমাকে আর বলিস না। আরে, আমরা যে স্কুল থেকে ওয়াটার পার্কে আনন্দ করতে যাচ্ছি সেটা তোদের বাড়ির লোক জানতে পারবে না, কারণ আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই বলে শ্রবণা ভুলভাল বুঝিয়ে রিঙ্কিকে ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার জন্য রাজি করায়।
আমি আর আমার দুই বান্ধবী পরীক্ষা না দিয়ে ওয়াটার পার্কে যাওয়ার জন্য কেন একা একা কেস খাবো? সেই জন্যই তো আমি তোকে আমাদের সঙ্গে ওয়াটার পার্কে নিয়ে যাচ্ছি, যাতে আমরা কেস খেলে দোষটা তোর ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারি। পরের দিন তারা ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্রথমে তাদের অভিভাবকদের সই নকল করে, আর সেই নকল সই করা শারীরিক অসুস্থতার চিঠি তারা অনলাইনে রত্না ম্যাডামকে মেসেজ করে দেয়। বাড়ি থেকে বেরোনোর সময় তারা স্কুল ড্রেস থেকে বাড়িতে বেরিয়ে পড়ে, যাতে তাদের অভিভাবকরা কোনো সন্দেহ না করে। বাড়ি থেকে বেরোনোর আগে শ্রবণা তার বান্ধবীদের ফোন করে। তোরা সবাই ব্যাগের মধ্যে সাঁতার কাটার জন্য সুইমিং কস্টিউম নিয়েছিস তো? আমি কিন্তু আমার স্কুলের ব্যাগের মধ্যে বইয়ের বদলে ওসবই নিয়েছি, তাই তোরাও ঠিকঠাক ভাবে ব্যাগটা গুছিয়ে নিস। হ্যাঁ রে, আমি ব্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি। বাড়িতে মাকে বলেছি আজকে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় করছে রে। যদি বাড়িতে বাবা মা জেনে যায় তাহলে আমি কিন্তু ভীষণ মার খাবো। তুই তখন থেকে বেকার বেকার চিন্তা করছিস। এখন ওয়াটার পার্কে গিয়ে গরমের মধ্যে আনন্দ করব, আর এসব ফালতু চিন্তা করে লাভ নেই। আর আমি তো ম্যাডামকে আমার শারীরিক অসুস্থতা নিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি। ম্যাডাম কিছু বুঝতেও পারিনি, তাই কিচ্ছু হবে না, চল। এই বলে তারা নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একটা জায়গায় তারা চারজনে দেখা করে আনন্দ করতে করতে ওয়াটার পার্কে চলে যায়। সেখানে গিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর রাইড দেখে এবং বড় সুইমিং পুল দেখে শ্রবণা নিজেকে ঠিক রাখতে পারে না। তারা সকল বান্ধবীরা মিলে আগে সুইমিং কস্টিউম পরে নেয় এবং স্নান করার জন্য সেই বড় সুইমিং পুলে নেমে পড়ে। ইস, আমি বাড়িতে কত অল্প জলে স্নান করি, আর এখানকার জল কত সুন্দর পরিষ্কার নীল রঙের। এই জল দেখে সত্যি আমার স্নান করতে ইচ্ছে করছে। কোনোদিনও আমার গরমে এরকম স্নান করতে ইচ্ছে করেনি, জানিস? তাহলে তুই সত্যি কথা স্বীকার করলি বল যে তুই গরমের মধ্যে স্নান করিস না, আর করলেও খুব নোংরা ভাবে স্নান করিস। ছি ছি, তুই তো ভীষণ নোংরা। এই বলে তারা চারজন স্কুল ছাত্রী গরমের মধ্যে সুইমিং পুলের জলে এবং ওয়াটার পার্কের বিভিন্ন রাইডে বেশি বেশি করে স্নান করতে থাকে। এই আমি সুইমিং পুলে স্নান করছি, আর এই যে ওয়াটার পার্কের অন্যান্য রাইডে চড়ছি। আমার বেশ কয়েকটা ভালো ভালো ফটো তুলে দে, কারণ আমি ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আর আমার বাকি বান্ধবীদের জ্বালাবো। তোকে ফটো তুলে দেব, কিন্তু তুই ভুল করেও কিন্তু এসব ফটো সোশ্যাল মিডিয়াতে দিবি না, ঠিক আছে? না হলে কিন্তু কেস হয়ে যাবে। সবে স্কুলে পরীক্ষা দিচ্ছে, আর আমরা ওয়াটার পার্কে জলে এসে নাচানাচি করছি। এভাবেই তারা চারজন স্কুল ছাত্রী আনন্দ করতে করতে অনেক ফটো তোলে এবং ভীষণ পরিমাণে তারা মজা করে। অন্যদিকে স্কুলের বাকি ছাত্রছাত্রীরা গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দেয়। স্কুলের সময় শেষ হয়ে গেলে সবাই বাড়ি ফিরে যায়, আর তখনই রত্না ম্যাডামের স্বামী শ্যামল তাকে ফোন করে। তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। আমি জানি তুমি ওয়াটার পার্কে যেতে ভীষণ পরিমাণে পছন্দ করো, সেই জন্য আমি আমার বন্ধুর কাছ থেকে ফ্রিতে 2টো গেট পাস জোগাড় করেছি। আর আজকেই সেটার শেষ দিন, তোমার তো স্কুলও শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলো, আমি আর তুমি ওয়াটার পার্কে চলে যাই। সিরিয়াসলি তুমি আমার জন্য টিকিট জোগাড় করেছো? আর সত্যিই তো এখন আমার ভীষণ গরম লাগছে। তাহলে তুমি গাড়ি নিয়ে আমার স্কুলের সামনে চলে এসো। আমি এক্ষুনি স্কুল থেকে বেরিয়ে পড়ছি, তারপর ওয়াটার পার্কে গিয়ে ভালো করে স্নান করব। এই বলে ওয়াটার পার্কে যাওয়ার জন্য রত্না ম্যাডাম ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। শ্যামল গাড়ি নিয়ে এসে ওয়াটার পার্কে যাবে বলে রত্নাকে নিয়ে চলে যায়। অন্যদিকে 4 স্কুল ছাত্রী কিছুতেই সুইমিং পুলের জল থেকে উঠতে চায় না। তারা এমন করে সুইমিং পুলের জলে স্নান করে যেন তারা সারা জীবনের জন্য গরমকালে স্নান একেবারেই করে ফেলছে। অন্যদিকে রত্না ম্যাডাম তার স্বামীর সঙ্গে ওয়াটার পার্কে ঢুকে পড়ে। বাহ, এই ওয়াটার পার্কটা কত বড় আর কত সুন্দর। শ্যামল, ওই দেখো দূরে একটা কত বড় সুইমিং পুল আছে। তাড়াতাড়ি চলো, আমরা ওই সুইমিং পুলে গিয়ে আগে স্নান করব। কিন্তু ওখানে 4 জন কারা স্নান করছে গো? আমার না দূর থেকে দেখে খুব চেনা চেনা লাগছে। এই বলে রত্না ম্যাডাম সুইমিং পুলের দিকে এগোতে থাকে। অন্যদিকে রিঙ্কি, শ্রবণা এবং তার বাকি বান্ধবী তাদের ম্যাডামকে সুইমিং পুলের দিকে এগিয়ে যেতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এই কেস করেছে রত্না ম্যাডাম ওয়াটার পার্কে কি করছে, তাও আবার নিজের বরের সঙ্গে এসেছে। এখন যদি আমাদেরকে দেখে নেয় তাহলে কিন্তু কেস হয়ে যাবে, একটা মারও বাইরে পড়বে না। আমরা পরীক্ষা না দিয়ে সুইমিং পুলে জলে স্নান করছি। শোন,
তাড়াতাড়ি করে আমরা সুইমিং পুলের জলে ডুবে থাকি, তাহলে ম্যাডাম আমাদেরকে দেখতে পাবে না। তারা চারজনই সুইমিং পুলে জলের তলায় ডুব দেয়। তারা কিছুতেই ভয়ে চোটে জলের উপরে উঠতে চায় না। আর রত্না ম্যাডাম সেই জলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ ধরে এরকম জলের নিচে ডুবে থাকার ফলে রিঙ্কির শ্বাসকষ্ট শুরু হয়। তাই সে আর কিছুতেই জলের নিচে ডুব দিয়ে থাকতে পারে না। আর এর ফলে রিঙ্কি জলের মধ্যে থেকে বেরিয়ে আসে। তাকে দেখে বাদবাকি তিনজন সুইমিং পুলে জলের উপর উঠে আসে। তোমরা এখন সুইমিং পুল থেকে উঠে এসো আর জামা কাপড় পরে বাড়িতে যাও, তারপর আমি তোমাদের যা ব্যবস্থা করার করব। চারজন ছাত্রী ভয়ে ভয়ে সুইমিং পুল থেকে উঠে এসে স্কুল ড্রেস পরে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু তখনও নিজেদের বাবা মায়ের সামনে তারা সত্যি কথা বলতে পারে না। পরের দিন সকালবেলা চারজন ছাত্রীর এরকম স্কুলে পরীক্ষা না দিয়ে গরমে সুইমিং পুলের জলে স্নান করার ফলে রত্না ম্যাডাম তাদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠায়। আর জানোই তাই বলে তাদেরকে অপমান করে। তোর মা যখন তোকে বাড়িতে গরমের মধ্যে ভালো করে স্নান করতে বলে, তখন তো তুই তোর মায়ের সাথে তর্ক করিস। আর কাল তুই আবার সই নকল করে স্কুলে এসে বান্ধবীদের সাথে ওয়াটার পার্কে মজা করতে গিয়েছিলিস। তোর এত গরম লাগছিল, তুই বাড়িতে চল, তোর মজা দেখাচ্ছি। এই বলে চারজন ছাত্রীর অভিভাবকেরা নিজেদের মেয়েদেরকে বাড়িতে নিয়ে চলে যায় এবং ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। এমনকি রিঙ্কি এবং শ্রবণার বাবা মা ঠিক করেছিল গরমকালে তারা ঠান্ডার দেশে ঘুরতে যাবে, কিন্তু নিজেদের দুই মেয়ের এরকম মিথ্যা কথার জন্য তারা ঠান্ডার দেশে ঘুরতে যাওয়াও ক্যান্সেল করে দেয়। আর গরমকালের আগে পরীক্ষা না দেওয়ার জন্য তাদের পরীক্ষার ফলাফল ভীষণ খারাপ হয়। তারা চারজনে মনে মনে প্রতিজ্ঞা করে যে জীবনে তারা কোনোদিনও স্কুল বাঙ্ক করে ওয়াটার পার্কে গরমকালে স্নান করতে যাবে না। রত্নাদেবী ঠিক করে যে তার বড় বৌমা রীতা যেমন মডার্ন, ঠিক সেরকমই মডার্ন মেয়েকে সে তার ছোট বৌমা বানিয়ে বাড়িতে নিয়ে আসবে। কিন্তু তার ধারণার একেবারে বিপরীতটাই ঘটে। রত্নাদেবীর ছোট ছেলে রাজ গ্রামে কাজ করার সময় গ্রামের মেয়ে সুচরিতাকে পছন্দ করে বসে। তাই সে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সুচরিতাকে বিয়ে করে তার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। ছোট ছেলের এরকম কাজ দেখে মা এবং বৌদি ভীষণ পরিমাণে অবাক হয়। প্রথমে তারা কিছুতেই সুচরিতাকে মেনে নিতে চায় না। রাজ, তুই গ্রামে গিয়ে একটা গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, আর আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তুই আমার বাড়ির ছোট ছেলে, তাই তোর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই আমাদের স্বপ্নে জল ঢেলে দিলি। হ্যাঁ রাজ, মা একদম ঠিক কথাই বলেছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মতো শিক্ষিত আর মডার্ন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু তুমি গ্রাম থেকে এরকম একটা অশিক্ষিত আর বোকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে। সত্যি নট এক্সপেক্টেড ফ্রম ইউ। এই অশিক্ষিত এবং বোকা কথাটা সুচরিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই সে চুপ করে আর থাকতে পারে না। বড় বৌদি তো ফটর ফটর ভালোই ইংরেজি বলে, আর আমাকে অশিক্ষিত বোকা বলছে। নিজে একটু মডার্ন, তাই আমাকে এখন সবার সামনে অপমান করা হচ্ছে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি বোকা নই। এই বলে সুচরিতা সবার সামনে দিয়ে রাজের সঙ্গে নিজের ঘরে চলে যায়। সে মুখে যতই বলুক না কেন যে সে বোকা নয়, কিন্তু দিনে দিনে তার গ্রাম্য কাজকর্মে তার বোকামির পরিচয় পাওয়া যায়। সুচরিতা এবং রাজের বিয়ের পর দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে দুই বৌমা বমি করতে শুরু করে, ফলে রত্নাদেবী বাড়িতে ডাক্তারবাবু ডেকে নিয়ে আসে। আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন, কারণ আপনার দুই বৌমাই প্রেগনেন্ট। এখন আপনাকে দুই বৌমার ভীষণ পরিমাণে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বৌমাদেরকে দিয়ে বাড়ির কোনো কাজই করানো যাবে না। ডাক্তারবাবুর এমন কথা শুনে রত্নাদেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। শুনলে বৌমা, এখন তোমরা বাড়ির কোনো কাজ করবে না, দুজনেই খাটে শুয়ে আরাম করবে। আর আমি আমার দুই বৌমার জন্য বাড়িতে কাজের মেয়ে রাখবো, যাতে তোমাদের সেবায় কোনো রকমের ত্রুটি না থাকে। হ্যাঁ মা, তাহলে খুব ভালো হবে, কারণ এই সময় নিজের হাতে বাড়ির কাজ করলে পেটে চাপ পড়তে পারে। রত্নাদেবী তার দুই বৌমার জন্য আলাদা আলাদা করে দুটো কাজের মাসি রেখে দেয়, যাতে কাজের মাসিরা তার অন্তঃসত্ত্বা দুই বৌমাকে ভীষণ সেবা যত্ন করতে পারে। কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রত্নাদেবী দেখে যে তার বোকা ছোট বৌমা মাটিতে বসে ঘর মুছছে। এই দেখে রত্নাদেবী সুচরিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। একই ছোট বৌমা, তুমি অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর মুছছো কেন? আমি তোমার জন্য কাজের মাসি রেখেছি, আর তুমি কাজের মাসিকে কাজ না করিয়ে নিজেই কাজ করছো। এই অবস্থায় কাজ করলে তোমার তো শরীর খারাপ হতে পারে। না না মা, ওসব কাজের লোকের পেছনে বেশি টাকা খরচা করে লাভ নেই। আমি সেই জন্য কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। আপনি বরঞ্চ ওই টাকা দিয়ে বড় বৌদিকে ফল কিনে খাইয়ে দেবেন, তাহলে বড় বৌদির শরীর ভালো থাকবে
আর আমি বাড়ির কাজ নিজেই করব, কারণ আমি যখন পেটে ছিলাম তখন আমার মা সারা ঘরের কাজ একাই করত, তাই আমি এত শক্তিমান তৈরি হয়েছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এরকম অন্তঃসত্ত্ব অবস্থায় কোনোদিনও মাটিতে বসে ঘর মুছতে নেই। আর তোমার মায়ের ব্যাপার আলাদা ছিল, তোমার ব্যাপার আলাদা। দিনকাল এখন অনেক পরিবর্তন হয়েছে। আমার কিচ্ছু হবে না, এখন ঘর মোছা হয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য রান্নাও করব। এভাবেই গ্রামের বোকা বৌমা কিছুতেই শাশুড়ি মায়ের কথা শুনতে চায় না। তখন তার শাশুড়ি মা বড় বৌমার ঘরে গিয়ে দেখে যে তার বড় বৌমা তখন শুয়ে আরাম করছে, বড় বৌমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। এই দেখে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। ছোট বৌমা যদি তোমার মতো মডার্ন হতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। তুমি কি সুন্দর কাজের মাসিকে দিয়ে সব কাজ করাচ্ছ আর নিজের পেটে থাকা সন্তানের খেয়াল রাখছো, কিন্তু ছোট বৌমা কাজের মাসিকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই একা সব কাজ করছে। আমি আপনার ছোট বৌমাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও তো কোনো কথাই শোনেনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ও কাজের মাসিকে তাড়িয়ে দিয়েছে। আর আমাকেও বলছিল জানেন যে আমি যেন কাজের মাসিকে ছাড়িয়ে দিই আর মাঠে গিয়ে আমি দৌড়াদৌড়ি করি, কারণ মাঠে গিয়ে দৌড়ালে নাকি শরীর ভালো থাকবে। পাগল কোথাকার। শাশুড়ি মা এবং বড় বৌমা কথা বলছে এমন সময় সারা বাড়ি কালো ধোঁয়ায় ভরে ওঠে। এর ফলে রীতা কাঁদতে শুরু করে। তারা কিছুতেই ধোঁয়ার উৎস খুঁজে পায় না। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? আমাদের একবার রান্নাঘরে গিয়ে দেখা দরকার, মনে হচ্ছে ওখান থেকেই কালো ধোঁয়া আসছে। এই বলে রত্না দেবী এবং রীতা রান্নাঘরে গিয়ে দেখে যে তাদের বোকা ছোট বৌমা মাটির উনুনে কাঠকয়লা জ্বালিয়ে রান্না করছে, আর সেই ধোঁয়ায় সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। ছোট বৌমা অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটা বোকা কাণ্ড ঘটিয়েছে তা দেখে শাশুড়ি মা এবং বড় যা কিছুতেই বিশ্বাস করতে পারে না। এই যে বাড়িতে গ্যাস থাকা সত্ত্বেও তুমি এরকম মাটির উনুন আর কাঠকয়লা জ্বালিয়ে রান্না করছো কেন? এরকম বোকামির কারণে তুমি নিজের সন্তানের ক্ষতি তো করবেই, আর তার সাথে সাথে আমার সন্তানেরও ক্ষতি করে দেবে। আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না বৌদি, কারণ আমরা গ্রামে এরকম ভাবেই কাঠকয়লা জ্বালিয়ে রান্না করতাম। এরকম ধোঁয়া বাচ্চাদের শরীরে গেলে ভালো, প্রথমে একটু কষ্ট হয় কিন্তু তারপর ধীরে ধীরে সয়ে যাবে। রীতা কিছুতেই এরকম কালো ধোঁয়া সহ্য করতে পারে না, তাই সে নাক মুখ চাপা দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্তঃসত্ত্বা অবস্থায় সুচরিতার বোকামি যেন বেড়েই চলে। এভাবেই দেখতে দেখতে 9 মাস পর বাড়ির দুই বৌমা দুটো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। মডার্ন বড় বৌমার ডেলিভারি খুব সহজেই হয়ে গেলেও ছোট বৌমার ডেলিভারি হতে সামান্য সমস্যা দেখা দেয়, কারণ সে অন্তঃসত্ত্বা অবস্থায় এত পরিমাণে কাজ করেছিল যে তার ডেলিভারিতে সমস্যা হয়। ডেলিভারি হওয়ার পর, ছোট বৌমা, আমি তোমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকবার কাজ করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি, তাই আমার এক নাতি অপুষ্টির শিকার হয়েছে। তোমাকে কিন্তু এবার তোমার সন্তানের ভালো করে যত্ন নিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি ওকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে এমন শুকাবো যে সমস্ত পুষ্টি এমনি পালিয়ে যাবে। বাচ্চাদেরকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে ফেলে রাখতে হয়, এর ফলে ওদের শরীরে আর কোনো রোগই থাকে না। ভুলেও তুমি এসব কাজ করতে যেও না সুচরিতা, তুমি এসব কাজ করতে গেলে বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু বোকা বৌমা তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে সুচরিতার ছেলে ভীষণ জোরে জোরে কেঁদে ওঠে। এর ফলে রত্না দেবী এবং তার বড় বৌমা দৌড়ে ছাদে গিয়ে দেখে যে সুচরিতা সত্যি সত্যি তার বাচ্চা ছেলেকে গায়ে সর্ষের তেল লাগিয়ে চড়া রোদে ফেলে রেখেছে। আর এই দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ছোট বৌমা, তোমার তো ছেলের প্রতি কোনো মায়া মমতা কিছুই নেই। এত চড়া রোদের মধ্যে নিজের ছেলেকে কেউ ফেলে রাখে? তোমার ছেলের গায়ে এবার ফোসকা পড়ে যাবে। নিজের ছেলেকে এরকম ভাবে কষ্ট দিও না তুমি। আমাদের গ্রামের মায়েরা এরকম ভাবে বাচ্চাদেরকে তেল মাখিয়ে রোদে রেখে দেয়, আর এর ফলে বাচ্চাদের হাড় খুবই শক্ত হয়। আপনি কোনো চিন্তা করবেন না। আর বড় বৌদি, এবার নিচ থেকে তোমার ছেলেকেও নিয়ে এসো, তোমার ছেলেকেও সর্ষের তেল মাখিয়ে দেব, তাহলে দুই ভাইয়ের হাড় একেবারে শক্ত হয়ে যাবে। রীতা তার বোকা জায়ের এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে গিয়ে নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে। সেই জন্য সুচরিতা তার মডার্ন জায়ের বাচ্চার গায়ে হাত লাগাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে বাড়ির মডার্ন বড় বৌমা বাড়ির কাজের মাসির সাহায্যে নিজের ছেলের খুবই ভালো মতো খেয়াল রাখে, আর অন্যদিকে বোকা বৌমার বাচ্চা ছেলে সবসময় কান্নাকাটি করে। একি সুচরিতা, তোমার 5 মাসের ছোট বাচ্চাকে তুমি গরুর খাঁটি দুধ আর ঘি খাওয়াচ্ছ কেন? গরুর দুধ ভীষণ ভারী হয়, তুমি জানো না? এরকম গরুর দুধ আর ঘি বাচ্চাদের পেটে সহ্য হয় না।
বাচ্চাদেরকে সব খাওয়াতে হয় বৌদি, না হলে ওসব ডাক্তারবাবু কি সেরিলেক 1, তারপর আবার কি সব গুঁড়ো দুধ জলে মিশিয়ে খেতে দিয়েছে, ওইসব খেলে আমার ছেলের পেট খারাপ করবে আর ঘি খাইয়েই মানুষ করব, কারণ আমি নিজে ছোটবেলায় গরুর দুধ আর ঘি খেয়ে মানুষ হয়েছি। সুচরিতা তার ছোট 5 মাসের ছেলেকে গরুর দুধ এবং ঘি খাওয়ানোর ফলে বাচ্চা ছেলেটি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এভাবেই প্রত্যেকদিন সুচরিতা তার ছেলেকে সর্ষের তেল মাখিয়ে রোদে রেখে দেয়, আর তাকে গরুর দুধ এবং ঘি খাওয়ানোর ফলে কিছুদিনের মধ্যেই তার ছেলের ভীষণ শরীর খারাপ করে, আর সে দিনে অনেকবার করে পটি করতে শুরু করে। কিন্তু তবুও সুচরিতা তার বোকামি ছেড়ে দেয় না। অন্যদিকে মডার্ন বৌমার ছেলে বেশ সুন্দর ফুটফুটে হয়, আর ইতিমধ্যেই সে বসতেও শিখে যায়। কিন্তু সুচরিতার ছেলে সারাদিন নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকে। মা, আমার মনে হয় সুচরিতার ছেলেকে এবার ডাক্তার দেখানো দরকার, না হলে কিন্তু বাড়ির একটা বড় ক্ষতি হয়ে যাবে। আপনি আপনার বোকা বৌমার কথা শুনবেন না, আপনি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসুন। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। আরে আমার ছেলের কিচ্ছু হয়নি, ওর মনে হয় খারাপ নজর লেগেছে, তাই আমি ওর নজরটা ঝাড়িয়ে দিলে আমার ছেলে একেবারে ঠিক হয়ে যাবে, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। এই বলে সুচরিতা তার ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। সে নজর ঝাড়ানোর জন্য নিজের ছেলের চোখে, মাথায় এবং সারা গায়ে মোটা করে কাজল পরাতে শুরু করে। আই চাঁদাই সোনার কপালে টিপ দিয়ে যা, আমার ছেলের গায়ের থেকে যেন সব খারাপ নজর কেটে যা, আমার ছেলের শরীর যেন একেবারে ঠিক হয়ে যায়। সুচরিতার এরকম কাজল পরানো কাণ্ড দেখে তার শাশুড়ি মা এবং বড়জা ভয়ের চোটে আটকে ওঠে। বৌমা, তুমি তোমার ছেলেকে নিয়ে যা ইচ্ছে তাই শুরু করেছো, একেবারে বোকা মেয়ে কোথাকার। এরকম করে কাজল পরিয়েছো বলে তোমার ছেলের গায়ে আবার র্যাশ উঠেছে, আর তোমার ছেলের চোখ পুরো লাল হয়ে গেছে। আমি আমার নাতির উপর এরকম অত্যাচার আর কিছুতেই সহ্য করব না। বোকা মেয়ে, তুমি যদি এবার বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার নামে বাচ্চাদের উপর অত্যাচার করেছো বলে পুলিশে কমপ্লেন করব। তুমি যেদিন থেকে বাড়িতে বিয়ে করে এসেছো, তুমি সেদিন থেকেই প্রমাণ করতে চাইছো যে শহুরে আদব কায়দা খারাপ আর গ্রামের আদব কায়দা ভালো, কিন্তু সবসময় গ্রামের আদব কায়দা ভালো নাও হতে পারে। আমি আপনাদের কোনো কথা শুনবো না, আর আমার ছেলের নজর যখন কাটছে না তখন আমি আমার ছেলেকে ঝাঁটার বাড়ি মারবো, কারণ আমাদের গ্রামে ওঝারা বাচ্চাদেরকে ঝাঁটার বাড়ি মেরে ঠিক করে দেয়। ঝাঁটার বাড়ি মারলে আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। এই বলে সুচরিতা ঝাঁটা নিয়ে এসে তার নিজের ছেলেকে মারতে যায়, আর তখনই সঙ্গে সঙ্গে রীতা ও রত্নাদেবী সুচরিতার হাত চেপে ধরে, আর সেই সাথে রীতা সুচরিতার গালে একটা জোরে থাপ্পড় মারে। তুমি যে এরকম ধরনের বোকা আর অসভ্য মেয়ে আমাদের জানা ছিল না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তোমার এত বড় সাহস যে তুমি তোমার এই ছোট ছেলেকে ঝাঁটার বাড়ি মারবে। তুমি সেই অন্তঃসত্ত্বা অবস্থা থেকে যা নয় তাই শুরু করেছিলে, কিন্তু আমি এতদিনে তোমাকে কিচ্ছু বলিনি, তবে আজকে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এই বলে রীতা ডাক্তারবাবুকে ফোন করে, আর তাকে ফোনের মধ্যে সমস্ত ঘটনা বলে দেয়। ডাক্তারবাবু ভীষণ ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। সুচরিতা, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আপনার ছেলে অপুষ্টির শিকার হয়েছে, আর ছেলেকে ভালো করে যত্ন নিতেও বলেছিলাম, কিন্তু আপনি তোকে গরুর দুধ ঘি খাইয়েছেন, সর্ষের তেলও মাখিয়েছেন, রোদে রেখেছেন, আর এখন আবার ঝাঁটার বাড়ি মারছেন। আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না। আমার আর কিচ্ছু করার নেই। ছেলে মরে যাওয়ার কথা শুনে সুচরিতা খুব ভয় পেয়ে যায়, আর সে নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে যে সে নির্জীব হয়ে ঘুমিয়ে আছে। হাজারবার ডাকলেও সুচরিতার ছেলে সাড়া দেয় না, ফলে ডাক্তারবাবু তৎক্ষণাৎ সুচরিতার ছেলের চিকিৎসা করতে শুরু করে দেয়। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আমার ছেলের উপর বোকা বোকা অত্যাচার করব না। আমি ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছি আমি আমার ছেলেকে সেইভাবে মানুষ করতে চাইছিলাম, কিন্তু আমি আর কখনো এরকম করব না। সবাই আমাকে ক্ষমা করে দিন আপনারা। ডাক্তারবাবু অনেক কষ্ট করে সেই ছোট্ট ছেলেকে সুস্থ করে তোলে। তারপর থেকে সুচরিতা আর কোনোদিনও কোনো বোকামি করে না, আর রীতার কাছ থেকে সে ছেলে মানুষ করার ভালো করে শহুরে আদব কায়দা শিখে নেয়, ফলে সে আর আগের মতো বোকা থাকে না। এভাবেই তারা দুই যা মিলে সুখে শান্তিতে সংসার করে এবং ভালো করে তাদের ছেলে মানুষ করতে থাকে।